আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি কোড চ্যালেঞ্জে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বে কি থাকছে। আজকে আমরা HTML5 এবং CSS3 দিয়ে একটি নেভিগেশন মেনু ডিজাইন করে শিখব। প্রথমত HTML5 দিয়ে একটি মেনু ক্রিয়েট করব এবং CSS3 দিয়ে সেটিকে স্টাইল করব। তো মেনু তৈরি করতে গেলে আমাদেরকে কিছু জিনিস খেয়াল করতে হবে শুরুতেই। প্রথমত আমরা কি ধরনের মেনু তৈরি করব। যদি নেভিগেশন মেনু হয় তাহলে nav ট্যাগ আমাদেরকে ব্যবহার করতে হবে। এবং আমরা লিস্টের ক্লাস করার সময় জেনে আসছি যে যখন একটি মেনু তৈরি করতে হয় তখন আমাদেরকে একটি আনঅর্ডার্ড লিস্ট প্রথমে তৈরি করতে হয়। তো আনঅর্ডার্ড লিস্ট মানে হচ্ছে একটি ইউএল ট্যাগ আমাদেরকে নিতে হবে, আর আনঅর্ডার্ড লিস্টের মধ্যে লিস্টের আইটেমগুলো ক্রিয়েট করতে হবে। দ্যাট মিনস আমাদেরকে এলআই ট্যাগও ব্যবহার করতে হবে। তাহলে আমরা তিনটা ট্যাগ অলরেডি ধারণা পেয়ে গেলাম, nav, ul এবং li। ওকে, এবং আমরা জানি যে একটি মেনুতে ক্লিক করলে সেটি অবশ্যই কোনো না কোনো পেজে লোড বা রিলোড হয়। দ্যাট মিনস সেটিতে কোনো না কোনো হাইপারলিংক রেফারেন্স অ্যাটাচ করা থাকে। তার মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগটাকেও আমাকে ব্যবহার করতে হবে। তার মানে টোটাল 4টি ট্যাগ আমাদেরকে ব্যবহার করতে হবে, nav, ul, li এবং অ্যাঙ্কর ট্যাগ। তাহলে HTML5 এর এই 4টি ট্যাগ ব্যবহার করে আমরা একটি মেনু ক্রিয়েট করব। এরপর আমরা CSS3 এর কিছু প্রপার্টি ব্যবহার করে সেটিকে আমরা আমাদের পছন্দ মতো এবং প্রয়োজন মতো স্টাইল করে নিব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা nav ট্যাগ নিয়ে নিচ্ছি। nav ট্যাগের মধ্যে আমরা ul ট্যাগ নিয়ে নিচ্ছি। ওকে, এটার মধ্যে আমরা আবার li ট্যাগ নিয়ে নিচ্ছি। ওকে, এখন এই li, ul এবং nav ট্যাগ এদের মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান, সেই সম্পর্কটা আমরা একটু আগে বুঝে নিই। nav ট্যাগের মধ্যে ul ট্যাগ অবস্থান করছে, ul ট্যাগের মধ্যে li ট্যাগটি অবস্থান করছে। ওকে, এখন আমরা যদি এদের মধ্যে সম্পর্কটা এভাবে চিন্তা করি যে nav হচ্ছে বাবা, ul হচ্ছে সন্তান এবং li হচ্ছে নাতি, তাহলে এটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে চাইল্ড, এটা হচ্ছে গ্র্যান্ড চাইল্ড। এবার যদি এভাবে চিন্তা করি nav এর চাইল্ড হচ্ছে ul এর চাইল্ড হচ্ছে li, তাহলে আমরা প্যারেন্ট, চাইল্ড এবং তারপরে আবার গ্র্যান্ড চাইল্ড পাচ্ছি। তো এখন প্যারেন্টের মধ্যে যে চাইল্ড অবস্থান করছে, সেই চাইল্ডকে যদি কখনো কল করার প্রয়োজন হয় তাহলে সেটাকে আমরা সরাসরি নাম ধরে কল করতে পারি সিএসএস এর ক্ষেত্রে, অথবা আমরা প্যারেন্টের নাম উল্লেখ করে দেন আমরা চাইল্ডের নামকে উল্লেখ করতে পারি কল করার জন্য সিএসএস এর মাধ্যমে। আচ্ছা, তো এখন কল করার জন্য আমরা অলরেডি সিলেক্টর সম্পর্কে জানি যে সিলেক্টর কি, যেমন ইউনিভার্সাল সিলেক্টর আমরা দেখেছি, ডিসেন্ডেন্ট সিলেক্টর আমরা দেখেছি, চাইল্ড সিলেক্টর আমরা দেখেছি। তো আজকে আমরা সেগুলোর ব্যবহারটা আরো ইন ডিটেলস দেখব। তো এখানে আমরা প্রথমত লিস্ট আইটেমের মধ্যে আমরা মেনুর যে লিস্টগুলো সেগুলো আমরা এখন তৈরি করে নিব। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের মেনুতে প্রায় 4টা আইটেম থাকবে বা 5টা আইটেম থাকবে, তো সেগুলোকে আমরা আগে তৈরি করে নিচ্ছি। এবং আমরা শুরুতেই বলেছি যেহেতু এগুলো হাইপার লিঙ্কড হবে, দ্যাট মিনস এই এলআই ট্যাগের মধ্যে আবার আমাকে অ্যাঙ্কর ট্যাগ ক্রিয়েট করতে হবে। তাহলে আমি এই এলআই ট্যাগের মধ্যে আবার একটি অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিচ্ছি। আর যেহেতু আমার এখানে কোনো লিঙ্ক আপাতত আমি দিচ্ছি না, যেহেতু এটা আমরা জাস্ট অ্যাজ এ ডামি আমরা একটা মেনু তৈরি করছি, তাই আমি এখানে একটা হ্যাশ দিয়ে দিচ্ছি আপাতত। ঠিক আছে, আচ্ছা, তারপর আমি এখানে দিয়ে দিলাম হোম। আচ্ছা, এখন এটাকে আমরা একটু ডুপ্লিকেট করে নিচ্ছি। ঠিক আছে, তো আমি নাম দিচ্ছি অ্যাবাউট, এরপর হচ্ছে সার্ভিস, এরপর কন্ট্যাক্ট। ওকে, তাহলে আমরা এখানে 4টাই মেনু আইটেম তৈরি করে ফেললাম, অর্থাৎ 4টা মেনুর লিস্ট আইটেম তৈরি করে ফেললাম। ওকে, এবং আমরা পাশে থাকা ব্রাউজারে দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের হোম, অ্যাবাউট, সার্ভিস এবং কন্ট্যাক্ট নামে 4টা মেনুর আইটেম তৈরি হয়ে গিয়েছে। ওকে, তাহলে আমাদের HTML5 ব্যবহার করে আমাদের মেনু তৈরি করার কাজ কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে এটা CSS3 তে স্টাইল করতে হবে। তো স্টাইল করার জন্য আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমি শুরুতেও আলোচনা করেছি, যে প্যারেন্ট, চাইল্ড, এই ব্যাপারগুলো। ঠিক আছে, তো প্যারেন্ট কোনটা, চাইল্ড কোনটা এবং তাদেরকে কিভাবে কল করতে হয় সেটা আমরা একটু পরে ভালো করে দেখব। এর আগে আমরা একটা ক্লাসে দেখেছি যে ডিসেন্ডেন্ট সিলেক্টর, চাইল্ড সিলেক্টর বা ইউনিভার্সাল সিলেক্টর, এগুলো কি আমরা দেখেছি। তো
তো ডিসেন্ডেন্ট সিলেক্টর কি, আমি আবার একটু আপনাদের ধারণাটা ক্লিয়ার করে দিচ্ছি। ডিসেন্ডেন্ট সিলেক্টর হচ্ছে, ডিসেন্ডেন্ট কথাটার মানে হচ্ছে যে পরবর্তীতে যারা আসবে তাদেরকে বোঝায়। অর্থাৎ একটি ট্যাগ আপনি কল করবেন সিএসএস এ, এবং ওই ট্যাগ যদি পরবর্তীতে আরো আসে অ্যাজ এ কমন, সবগুলো আপনি অ্যাট দ্য সেম টাইম কল করছেন, এটাকে হচ্ছে ডিসেন্ডেন্ট সিলেক্টর বলা হয়। তার মানে আমরা যদি একটু উদাহরণ দেখি এখানে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি ন্যাভ ট্যাগের মধ্যে ইউএল একটি ট্যাগ আছে, এখানে কিন্তু আর কোনো ইউএল ট্যাগ নেই। কিন্তু যদি পরবর্তীতে এই ন্যাভ ট্যাগের মধ্যেই আরো ইউএল ট্যাগ আসে, তাহলে এই সবগুলো ইউএল ট্যাগ হবে একজন আর একজনের, মানে এই সবই হবে ন্যাভ ট্যাগের চাইল্ড। বাট আমি যখন এদেরকে সিএসএস এ কল করব, যদি আমি সরাসরি ইউএল দিয়ে কল করি, অর্থাৎ এই ইউএল গুলোকে কল করি, তাহলে সবগুলো ইউএল কেই বোঝাবে। ঠিক আছে, তাহলে এগুলোকে বলবো আমরা ডিসেন্ডেন্ট সিলেক্টর, অর্থাৎ বর্তমান থেকে পরবর্তীতে যারা আসবে অর্থাৎ তাদের সকলকে বোঝাবে একসঙ্গে। এটা হচ্ছে ডিসেন্ডেন্ট সিলেক্টরের এক্সাম্পল। আচ্ছা, এমন যদি হয় যে এই ন্যাপ ট্যাগের বাইরে এই ইউএল ট্যাগটি আসলো, অর্থাৎ আরেকটি ইউএল ট্যাগ আমি নতুন করে নিচ্ছি, বাট সেটা ন্যাপ ট্যাগের বাহিরে, অর্থাৎ এই প্যারেন্টের মধ্যে আর সে অবস্থান করছে না, এখন সে বাহিরে অবস্থান করছে। কিন্তু এখন আমি যদি সিএসএস আবার এই ইউএল ট্যাগটাকে কল করে শুধু জাস্ট ইউএল ট্যাগটাকেই কল করি, তাহলে কিন্তু আমার সমস্ত এই HTML5 এর মধ্যে যত ইউএল ট্যাগ থাকবে সবগুলোকে কিন্তু বোঝাবে। তো আমরা একটু চলেন উদাহরণটা দেখে নিই। তো আমি এখানে স্টাইল শিটে গিয়ে আমি আপাতত ইউএল কে কল করছি, ওকে। আর ইউএল কে কল করে এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি সে রেড, ওকে। এখন খেয়াল করুন আমাদের এই পাশে থাকা ব্রাউজারে এই ইউএল ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালারগুলো রেড হয়ে গেল। এখন এই ইউএল কোনগুলো সেটা আমরা একটু দেখে আসি, চলুন। আমাদের এই ইউএল ট্যাগ হচ্ছে এই যে ন্যাপ ট্যাগের মধ্যে থাকা ইউএল সেগুলো, কারণ এই পরবর্তী যে ইউএল ট্যাগটা আমরা নিয়েছি এটার মধ্যে কিন্তু কোনো কন্টেন্ট আমরা রাখিনি। এখন আমরা যদি এখানে কোনো কন্টেন্ট রাখি, সে আমরা এখানে একটা এলআই ট্যাগ নিচ্ছি, এলআই ট্যাগের মধ্যে আবার একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগ নিলেও চলবে না নিলেও চলবে, জাস্ট আমি দেখাচ্ছি। এবং এর মধ্যে যদি আমরা কিছু লিখি যে বাংলাদেশ, ওকে। তারপরে আর একটা নিলাম, দেখুন কোড চ্যালেঞ্জ, ওকে। খেয়াল করে দেখুন আমরা এখানে বাংলাদেশ কোড চ্যালেঞ্জ যে দুটো কথা লিখেছি, এই দুটো কথারও এখানে চলে আসছে, বাংলাদেশ এবং কোড চ্যালেঞ্জ এই দুটো কিন্তু মেনু আইটেম এখানে চলে আসছে, এবং তাদেরও ব্যাকগ্রাউন্ড কিন্তু রেড কালার হয়ে গেছে। কেন? যদিও আমি চেয়েছি যে শুধুমাত্র এই ইউএল এর ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হবে, তাই না? কিন্তু আমি কিভাবে কল করেছি, আমি যদি একটু সিএসএস ফাইলের দিকে তাকাই, তাহলে দেখতে পাচ্ছি যে আমি শুধুমাত্র ইউএল কে কল করেছি। দ্যাট মিনস যত কমন ইউএল আসবে, অর্থাৎ ডিসেন্ডেন্ট যত ইউএল আসতে থাকবে, তাদের সকলের জন্যই এই স্টাইলটা অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, এখন আমি যদি এইভাবে লিখতাম যে শুধুমাত্র আমাদের এই ন্যাপ ট্যাগের মধ্যে থাকা ইউএল তার ব্যাকগ্রাউন্ড কালারটাই রেড হবে, বাকিগুলোর হবে না, তাহলে আমাকে লিখতে হতো এভাবে যে আমাকে তার প্যারেন্টকে বলে দেন চাইল্ডকে কল করতে হতো। দ্যাট মিনস হচ্ছিল তার প্যারেন্টকে ন্যাপ, তাহলে প্যারেন্টকে কল করে দেন তার মধ্যে থাকা ইউএল। এইভাবে আমরা যদি লিখি তাহলে খেয়াল করে দেখুন এই বাংলাদেশ এবং কোড চ্যালেঞ্জের পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল সেটা কিন্তু এখন চলে গেল। আচ্ছা, এটা এই যে সিম্বলটা আমি এখানে দিলাম, এই সিম্বলটা হচ্ছে এইটাই ইন্ডিকেট করে যে এই প্যারেন্টের ঠিক স্পেসিফিক এই চাইল্ডকে আমি কল করেছি, অর্থাৎ ন্যাপ ট্যাগের মধ্যে থাকা শুধু ইউএলটাকে আমি কল করেছি, অন্য কোনো ইউএলকে না। ওকে, আবার এই সিম্বলটা যদি আমি না দিয়ে জাস্ট শুধুমাত্র একটা স্পেস দিই, তাহলেও কিন্তু সেম কাজটাই হবে। কারণ হচ্ছে এই প্যারেন্টের মধ্যে, অর্থাৎ এই ন্যাভের মধ্যে একটা মাত্রই ইউএল ট্যাগই আছে। আমরা দেখতে পাচ্ছি HTML ফাইলে যে এই ন্যাভের মধ্যে একটা মাত্র ইউএল ট্যাগ আছে। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইউ। ওকে, এখন আমি এই ইউএলটাকে ফেলে দিচ্ছি। আচ্ছা, আমাদের এখান থেকে চলে গেল। এখন আমাদের কাজটা হবে যে আমাদের ডিজাইন কি ডিমান্ড করে। আমাদের ডিজাইনে যদি আমাদের মেনুটা ভার্টিক্যাল থাকে, যদি ডিজাইন ডিমান্ড ভার্টিক্যাল হয়, আমি ভার্টিক্যালি রাখবো, অলরেডি আমার এখানে ভার্টিক্যাল আছে, সো নো প্রবলেম, নাথিং নিড টু ডু। বাট যদি আমাদেরকে এটা হরাইজন্টালি বা পাশাপাশি রাখতে হয় মেনু আইটেমগুলোকে, তখন আমাদেরকে কিছু সিএসএস প্রপার্টি ব্যবহার করতে হবে। তো পাশাপাশি মেনু আইটেমগুলোকে নেবার জন্য বা ব্লক লেভেল এলিমেন্টগুলোকে পাশাপাশি নেবার জন্য আমাদেরকে একটি কমন সিএসএস প্রপার্টি ব্যবহার করতে হবে। আমরা একটু পরে সেটা আলোচনায় আসছি, তবে তার আগে আমি একটু ডিটেলসে যেতে চাচ্ছি যে পাশাপাশি নেওয়ার জন্য কি কি কন্ডিশন আমাদেরকে ফুলফিল করতে হবে। ফার্স্ট অফ অল,
ব্লক লেভেল এলিমেন্টগুলো আমরা কিন্তু জানি যে এরা সমস্ত জায়গাতেই সম্পূর্ণ জায়গাটা নিজে দখল করে একা, কাউকে তার পাশে বসতে দেয় না। ইভেন আমরা যদি পরপর কয়েকটা ব্লক লেভেল এলিমেন্টকে একসঙ্গে লিখি বা একসাথে লিখি, তারা কিন্তু একসঙ্গে ব্রাউজারে শো করে না, এবং তারা শুধুমাত্র তাদের নিজস্ব জায়গাটা দিয়ে পুরো এরিয়াটা দখল করে, অর্থাৎ সে পুরো জায়গাটাই দখল করে একা। অর্থাৎ আমি যদি 10টা বা 5টা বা 100টা ব্লক লেভেল এলিমেন্টকে পরপর বা একসাথে পাশাপাশি লিখি, তারা কিন্তু ব্রাউজারে একসাথে শো করবে না, এবং তার একটা আর একটা আলাদা আলাদা ভাবে বসবে। এটা তাদের বাই ডিফল্ট ক্যারেক্টার। এখন ব্লক লেভেল এলিমেন্টকে কিন্তু আমরা চাইলে সিএসএস ব্যবহারের মাধ্যমে পাশাপাশি নিয়ে আসতে পারি কাস্টমাইজ করে। তো সেটার জন্য আমাদেরকে কন্ডিশন ফুলফিল করতে হবে। কি কন্ডিশন ফুলফিল করতে হবে? প্রথমত যে এক বা একাধিক, যে একাধিক অবশ্যই, কারণ একা তো আর পাশাপাশি বসতে পারে না, অবশ্যই একাধিক চাইল্ড থাকতে হবে বা একাধিক ব্লক লেভেল এলিমেন্ট থাকতে হবে। তো প্রত্যেকে ব্লক লেভেল এলিমেন্ট হতে হবে। যদি পাশাপাশি আমি ব্লক লেভেল এলিমেন্ট গুলোকে আনতে চাই, তাহলে একাধিক ব্লক লেভেল যে এলিমেন্ট গুলো, যারা তারা চাইল্ড হতে পারে, প্যারেন্ট হতে পারে, হোয়াট এভার, তাদেরকে কি করতে হবে? নিজেরা ব্লক লেভেল এলিমেন্ট হতে হবে। এটা হলো ফার্স্ট অফ অল কন্ডিশন। নাম্বার সেকেন্ড হচ্ছে তাদের একটা কমন প্যারেন্ট থাকতে হবে, অর্থাৎ যতগুলো চাইল্ডকে বা যতগুলো এলিমেন্টকে আমরা পাশাপাশি নিতে যাচ্ছি ব্লক লেভেল এলিমেন্ট, তাদের কমন একটা প্যারেন্ট থাকতে হবে, একজন বা একটা কমন প্যারেন্ট থাকতে হবে। অর্থাৎ আমরা এখানে যদি দেখি, এই যে ইউএল, তার 4টা এলআই চাইল্ড আছে, রাইট? তার মানে আমরা যদি একটু বিপরীত ভাবে দেখি, যে এই যে 4টা এলআই ট্যাগ এখানে আছে, তাদের একজন কমন প্যারেন্ট আছে, সেটাকে ইউএল। ক্লিয়ার? তাহলে আমরা এখানে দুটো জিনিস কিন্তু ফুলফিল করতে পারছি। ফার্স্ট অফ অল হচ্ছে এলআই ট্যাগ ইটসেলফ ইজ এ ব্লক লেভেল এলিমেন্ট, অর্থাৎ এলআই ট্যাগ সে নিজেই কিন্তু একটা ব্লক লেভেল এলিমেন্ট। অর্থাৎ এখানে 4টা এলআই ট্যাগ আছে, দ্যাট মিনস 4টা ব্লক লেভেল এলিমেন্ট আছে, এবং এই 4টা ব্লক লেভেল এলিমেন্টের একটাই কমন প্যারেন্ট আছে, সেটাকে ইউএল ট্যাগ। ওকে, আচ্ছা, তাহলে আমাদের দুটো কন্ডিশন ফুলফিল হয়ে গেল। এবার এই দুটো কন্ডিশন ফুলফিল হওয়া মানে হচ্ছে তাদেরকে আমরা পাশাপাশি নিতে পারবো। এটা হচ্ছে সেই সিমটম আমরা দেখে ফেললাম। এখন কিভাবে নিব, নেওয়ার প্রসেসটা কি? সিএসএস এ ডিসপ্লে ফ্লেক্স নামে একটা প্রপার্টি আছে, যেটার মাধ্যমে আমরা একটি কন্টেইনার ট্যাগের মধ্যবর্তী যতগুলো ব্লক লেভেল চাইল্ড এলিমেন্ট থাকবে, তাদেরকে পাশাপাশি নিতে পারি। তো আমরা যদি সেভাবে চিন্তা করি, তাহলে ইউএলটা হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট, এটা একটা কন্টেইনার ট্যাগ, কারণ এটার মধ্যে আরো কিছু ট্যাগ অবস্থান করছে। তো এই সবগুলো ট্যাগ আবার নিজেরা ব্লক লেভেল এলিমেন্ট। তো তাদেরকে যদি আমি এখন পাশাপাশি আনতে চাই, তাহলে আমার এই ইউএল এর ডিসপ্লে ফ্লেক্স করে দিতে হবে সিএসএস প্রপার্টির মাধ্যমে। তো চলুন আমরা এখন ইউএল কে একটু কল করি। ইউএল কে কল করার জন্য আমরা একটু সিএসএস এ যাই। দেখুন, আমরা অলরেডি এখানে ইউএল কে কল করে রেখেছি। আচ্ছা, এখন আমরা এখানে যে ইউএল কে কল করে বলবো যে তোমার কি হবে, ডিসপ্লে ফ্লেক্স হবে। কেন ডিসপ্লে ফ্লেক্স হবে? আচ্ছা, এখানে আমরা একটা ব্যাপার একটু দেখি। ডিসপ্লে ফ্লেক্স হবে, ডিসপ্লে হবে ফ্লেক্স। আচ্ছা, যখনই ডিসপ্লে ফ্লেক্স আমরা লিখে দিয়েছি, দেখুন আমাদের এখানে সবগুলো এলিমেন্ট কি পাশাপাশি চলে গিয়েছে, কারণ এখন তারা ব্লক লেভেল এলিমেন্ট ছিল এবং তাদের একটাই কমন প্যারেন্ট ছিল। তাই আমি তাদের প্যারেন্টকে বলেছি তোমার চাইল্ডগুলোকে ফ্লেক্স করে দাও, ফ্লেক্সিবল করে দাও, তাদেরকে পাশাপাশি নিয়ে আসো, নিয়ে আসছে। এখন আমরা আরো একটা কাজ করবো, সেটা হলো কি, আমাদের বাই ডিফল্ট এটা লেফট সাইড থেকে আসবে, কারণ এটা একদম স্টার্টিং থেকে শুরু হচ্ছে, কিন্তু আমরা চাই একটু কাস্টমাইজ করে এটাকে সেন্টার বা রাইট সাইডে নেওয়ার জন্য। যদি আমরা সেন্টারে চাই, তাহলে আমরা লিখবো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আর যদি আমরা রাইট সাইডে চাই, তাহলে আমরা লিখবো জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন্ড। ওকে, তো আমরা এখানে চাচ্ছি যে রাইট সাইডে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখন এখানে জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন্ড লিখে দিচ্ছি। ওকে, ফ্লেক্স এন্ড লিখে দিলে দেখতে পাচ্ছি যে আমরা এটা ডাউন সাইডে চলে গিয়েছে অলরেডি, কিন্তু এটাকে আদৌ কিন্তু একটু মেনুর মতো মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একদম হিজিবিজি হয়ে আছে, একটা আরেকটার সাথে লেগে আছে। নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে কিছু ডটেড ডিস্ক দেখা যাচ্ছে, এটা একটা প্রবলেম। নাম্বার 3 হচ্ছে এটা নিচে একটা আন্ডারলাইন দেখা যাচ্ছে, যেটা আসলে একটু চোখে লাগতেছে। এবং নাম্বার 4 হচ্ছে হলো এটার কালারটা ফুটে উঠতেছে না। এবং নাম্বার 5 হচ্ছে এটার ফন্ট সাইজটা অনেকটাই ছোট। তো আমরা এই প্রত্যেকটা জিনিসকে এখানে সলভ করব। তো 1 বাই 1 আমরা একটু করি। কিভাবে করব? তো আমাদের কোন জায়গায় কি প্রবলেম, সেখানে আমাদের আগে যেতে হবে। তো প্রথমত আমাদের যেটা সবচাইতে দৃষ্টিকটু লাগতেছে, সেটা হচ্ছে একটা আরেকটার সাথে লেগে আছে। তো এই যে একটা আরেকটার সাথে যে অ্যাডজাসেন্ট হয়ে আছে, এই তাদের মধ্যবর্তী স্থানের দূরত্ব আমাকে তৈরি করতে হবে। এখন আমরা যদি এইভাবে চিন্তা করি যে এখানে দুটো এলিমেন্ট, এই দুটো এলিমেন্টের একটা আরেকটার সাথে লেগে আছে, এখন এই দুটোর মধ্যে স্পেস তৈরি করা দরকার। তাহলে এই এলিমেন্ট এবং এই এলিমেন্টের যে নিজস্ব এরিয়া, তার
বাহিরের দিকে বা আউটার সারফেস স্পেসটা তৈরি করতে পারবো। এই এলিমেন্টের সাপেক্ষে বাহিরের দিকে স্পেস তৈরি করা মিন্স হচ্ছে এদের মাঝখানে স্পেস তৈরি করতে হবে, আবার এই এলিমেন্টের সাপেক্ষে স্পেস তৈরি করা মানে হচ্ছে যে এটার বাহিরে বা এদের ইন্টারনাল এরিয়াতে স্পেস তৈরি করতে হবে। এখন ইন্টারনাল এরিয়া মিন্স হচ্ছিল এটার নিজস্ব এরিয়ার বাহিরে, তো বাহিরে স্পেস তৈরি করা হচ্ছে মার্জিনের মাধ্যমে করা হয়, এটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখে আসছি। তো এখন আমরা যদি বলি যে এই যে এলআই যে এলিমেন্ট গুলো আছে এদের বাহিরে মার্জিন থাকবে, তাহলে আমরা কিন্তু তাদের মধ্যবর্তী স্থানে স্পেস গুলো তৈরি করতে পারবো। তো চলুন আমরা একটু এলআই কে কল করি। এখন এলআই কে কিভাবে কল করব, আমরা nav ট্যাগের মধ্যে থাকা ইউএল তার মধ্যে থেকে এলআই কে কল করেছি, কল করে বলেছি যে তোমার মার্জিন আসুক। তো আমরা এখন কোন দিকে মার্জিনটা তৈরি করবো, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। আমাদের দরকার কিন্তু পাশাপাশি লেফট এবং রাইট সাইডে, এবং আমরা জানি মার্জিনের 4টা ভ্যালু হয়, এটাকে আমরা কম্বাইনলি 2টো ভ্যালু দিয়েও লিখতে পারি, আবার একটা ভ্যালু দিয়েও লিখতে পারি, আবার 3টা ভ্যালু দিয়েও লিখতে পারি। তো আমাদের এখন আপাতত 2টো ভ্যালু দিয়ে আমরা লিখতে চাচ্ছি। আমরা চাচ্ছি টপ এবং বটমে সেম ভ্যালু রাখবো, লেফট এবং রাইটেও সেম ভ্যালু রাখবো। টপ এবং বটমে অল্প রাখবো আর লেফট এবং রাইটে একটু বেশি রাখবো। তো আমি টপ এবং বটমে দিচ্ছি আপাতত 10 পিক্সেল, আর ডানে বামে অর্থাৎ লেফট রাইটে আমি দিচ্ছি 40 পিক্সেল। আমি দেওয়া মাত্রই খেয়াল করে দেখুন এদের মধ্যবর্তী স্থানে ফাঁকা স্পেস তৈরি হয়ে গিয়েছে আর উপরে নিচে হালকা স্পেস তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে, আমরা চাইলে এটাকে আরো চেঞ্জ করে নিতে পারি আমাদের প্রয়োজন মতো, হোয়াট এভার। এখন আমরা যাচ্ছি হলো যে এটা হয়ে গেল, মোটামুটি স্পেস তৈরি হয়ে গেল। এরপর আমরা চাচ্ছি কি এই যে ডিস্ক যেগুলো দেখা যাচ্ছে যে ডট ডট, এগুলোকে আমরা কি করব, এগুলোকে আমরা অমিট করে ফেলবো। তো এই অমিট করার জন্য কাকে ধরতে হবে, লিস্টের স্টাইলকে ধরতে হবে, কারণ এই ডটগুলো আসছে লিস্টের স্টাইল প্রপার্টির কারণে। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু কল করি এখানে লিস্ট স্টাইল, এটা হয়ে যাবে নান। এটা লেখা মাত্রই খেয়াল করে দেখুন ডটগুলো চলে গিয়েছে। এরপরের প্রবলেমটা কোনটা, এরপরের প্রবলেমটা হচ্ছে যে আমাদের যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোর যে কালার এবং আন্ডারলাইন, এটা প্রবলেম। তো এই প্রবলেমটা হচ্ছে আমরা একটু এখন কল করব কাকে সলভ করার জন্য, অ্যাঙ্করটাকে কল করব। কেননা এই যে টেক্সটের নিচে যে আন্ডারলাইন বা এই যে কালার, এগুলো সবকিছু হাইপার লিঙ্ক এই ট্যাগের কারণে আসছে, দ্যাট মিনস অ্যাঙ্কর ট্যাগের কারণে আসছে। তাহলে আমরা এখন ইউএল এলআই এরপরে আমরা অ্যাঙ্করটাকে কল করব। ওকে, এবার আমরা বলবো টেক্সট ডেকোরেশন হবে নাম। ওকে, দিলাম। এরপরে হবে কালার, আমরা একটু টেক্সটের কালারটা চেঞ্জ করতে চাই, আপাতত হোয়াইট লিখে দিচ্ছি, হোয়াইট লিখে দিচ্ছি। আর এখানের যে ফন্ট সাইজটা আছে এটাকে আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, তাহলে দেখুন এবার কিন্তু আমাদের একটা মোটামুটি বেসিক লেভেলের একটা মেনু ডিজাইন করা হয়ে গেল। আমাদের যে 5টা প্রবলেম বলেছিলাম মোটামুটি সবগুলো সলভ হয়ে গেল এই সিম্পল কিছু সিএসএস প্রপার্টি লেখার মাধ্যমে। দ্যাটস ইট, ভেরি সিম্পল। এবং এর মাধ্যমে আমরা কিন্তু দেখে ফেললাম যে একটি সিম্পল মেনু কিভাবে ডিজাইন করা যায় HTML5 এবং CSS3 এর মাধ্যমে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তারপরও কারো যদি কোনো কোয়েরি থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট ক্লাস পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।